ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শেষ মুহূর্তে কি কি পড়বা। এর আগে তোমাদের আমি বায়োলজির জন্য একটা সাজেশন দিছিলাম, তারপর থেকে তোমরা অনেকেই বলতেছিলা যে ফিজিক্স কেমিস্ট্রিও সাজেশন দেওয়ার জন্য। তো আজকে তোমাদের জন্য কেমিস্ট্রির সাজেশন নিয়ে আসলাম। কেমিস্ট্রি কিন্তু অনেক অনেক বেশি পড়া, অনেক বেশি টপিকস আছে। তো শেষ সময় এত কিছু পড়ার প্রয়োজন নাই। যেই টপিকসগুলো গুরুত্বপূর্ণ বেশি, যেগুলো থেকে বেশি কোশ্চেন এসে থাকে, সেগুলো পড়তে হবে। তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে শেষ মুহূর্তে এসে তোমাকে পড়াশোনাকে কমায় আনতে হবে, তাহলেই তুমি পরীক্ষায় ভালো করতে পারবা। তো রসায়নের জন্য আমি তোমাদের এখন কিছু টপিকস বলে দিচ্ছি, এগুলো খুব সুন্দর করে পড়বা। এই টপিকসগুলো পড়লে তোমার এমসিকিউ এবং রিটেন দুইটাই হবে। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখে থাকো তাহলে দেখবা কেমিস্ট্রি কিন্তু তোমার থিওরি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, ম্যাথ মাত্র কয়েকটা ম্যাথ আসে। কেমিস্ট্রি কোশ্চেনটা দেখবা তুলনামূলক সহজ হয়। কাদের কাছে সহজ লাগবে? যারা থিওরিটা অনেক ভালো করে পড়ছে। তো আমি তোমাদেরকে হাজারিনাগ স্যারের বই থেকে টপিকসগুলো বলে দিব, এগুলা খুব সুন্দর করে এই লাস্ট মুহূর্তে পড়ার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ সবকিছু কোন পাবা। আমি যেবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছিলাম, আমার কেমিস্ট্রি পরীক্ষায় সবচেয়ে ভালো হয়েছিল এবং কেমিস্ট্রিতে আমার 15টা এমসিকিউ সঠিক হয়েছিল। যদিও কেমিস্ট্রিতে আমি এমসিকিউ পূরণ করার সময় দুইটা সিকোয়েন্স ভুল করছিলাম, যার জন্য ওই দুটো এমসিকিউ আমার ভুল যায়, তা বাদ বাকি আমার সবই হয়েছিল। তো চলো দেখি তোমরা কি কি পড়বা। আর লাস্ট মুহূর্তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার জন্য সূত্র তোমার পড়তে হবে হবে হবে, এটা তোমার জন্য ফরজে আইন। সব বিষয়ের জন্য তোমার সূত্রগুলো খুব ভালো করে পড়তে হবে। লাস্ট যে 2 বা 3 দিন আছে, এই 2 দিন শুধু সূত্র, প্রতিদিন সূত্র তো পড়বাই, পাশাপাশি এগুলো পড়বা। কেমন? পদার্থ, রসায়ন, গণিত তিনটার জন্যই সূত্র তোমার পড়তেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার যে 60টা এমসিকিউ আসবে না, এর মধ্যে মনে করো যে মোটামুটি তোমার যে 30 প্লাস, এই 30 প্লাস এমসিকিউ তোমার সূত্র বা সূত্র রিলেটেড থিওরি থেকে আসবে, একদম হুবহু। তো এই সূত্রগুলো অবশ্যই খুব ভালো করে আয়ত্তে রাখবা। সূত্র তোমার জন্য পরীক্ষার অস্ত্র, অস্ত্র ছাড়া যুদ্ধে গেলে কিন্তু তুমি পেরে উঠতে পারবা না। তো সূত্রগুলা যদি এখনো না হয়ে থাকে, খুব ভালো করে আজ থেকেই শুরু করো পড়া। এবার আসো যে রসায়নে দেখবে কিছু ছক আছে, কিছু অধ্যায়ে ছক, পিএইচ এর মান, এই বিষয়গুলো একটু মুখস্থ করবা, এগুলো পরীক্ষায় আসে। এবার আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে কি কি পড়বা? প্রথম পত্রে কোয়ান্টাম সংখ্যা আছে না, কোয়ান্টাম সংখ্যাটা খুব ভালো করে পড়বা। এখান থেকে তো এমসিকিউ পাবাই, আবার রিটেনও চলে আসতে পারে। এগুলো সহজ, তোমরা জানো। তোমাদের বই দেখবা ডি অরবিটালের চিত্র আছে, তো ডি অরবিটালের চিত্রটা একটু ভালো করে দেখবা, এটা আসতে পারে। এছাড়া আমাদের আছে না তোমাদের তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে না অনেকগুলো, আছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। তো এগুলোর ব্যবহার দেখে নিবা যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করি, রেডিও ওয়েভ কোন ক্ষেত্রে ব্যবহার করি, মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ নিয়ে ব্যবহার করি। তো এই আমাদের যে তড়িৎচুম্বকীয় বর্ণালী আছে, এগুলো সবগুলার কাজ বা ব্যবহার খুব ভালো করে একটু দেখবা। এরপরে করবা যে হচ্ছে শক্তি স্তরে ম্যাথ। শক্তি স্তরে ম্যাথ মানে হচ্ছে ইলেকট্রন যদি এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায় তাহলে কি ধরনের তরঙ্গ দেখা যাইতে পারে বা কি ফ্রিকোয়েন্সি হইতে পারে, এই ধরনের যে ম্যাথগুলো আছে, এই ধরনের ম্যাথে একটা টিক্স কি কাজে লাগায়। এখানে তোমাদের যদি প্রশ্ন দেওয়া হয় যে ইলেকট্রন লাইম্যান সিরিজের তৃতীয় লাইনে পতিত হইলে তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে N1 এর মান কত নিবা, N2 এর মান কত নিবা বলো তো? N1 এর মান যেহেতু লাইম্যান সিরিজ সেহেতু কত 1, এবং N2 এর মান তোমাকে কি বলতেছে তৃতীয় লাইনে, মানে লাইম্যান থেকে আরো তৃতীয় লাইনে, তাহলে 3 আর 1 4, N2 এর মান এখানে 4 হবে। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবা যে তোমার যদি লাইন বলে তাহলে তোমার যে আগের শক্তি স্তর আছে সেটার সাথে লাইনটা যোগ করতে হবে, করে যেটা পাবো সেটা N2 এর মান। এছাড়া কি করবা দেখবা তোমাদের এই রিলেটেড আরেকটা প্রশ্ন আছে যে তরঙ্গ দৈর্ঘ্য কখন সর্বোচ্চ হবে এবং কখন সর্বনিম্ন হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন হওয়ার জন্য একটাতে শর্ত N2 এর মান ইনফিনিটি হইতে হয়, আর একটা N2 এর মান হইতে হয় N1 প্লাস 1। এই রিলেটেড যে ম্যাথটা আছে এটা একটু ভালো করে দেখবা। এবার আসবা আয়ার রশ্মি। আয়ার রশ্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এইখান থেকে প্রত্যেকবার এমসিকিউ দিয়েই থাকে। তো আয়ার রশ্মির কাজগুলা পড়বা, যে মিডল আয়ার কোন ক্ষেত্রে ব্যবহার করি, চিকিৎসা ক্ষেত্রে আমরা কোন আয়ার ব্যবহার করতেছি, ফার আয়ারের কাজ কি, এগুলো দেখবা। হাজারি স্যারের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। তো আয়ার রশ্মির কাজটা ভালো করে পড়বা। তারপরে পড়বা কি আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ অনেকেই তোমরা বাদ দিয়ে থাকো, তবে এটা বাদ দেওয়া অনেক বড় একটা বোকামি। এই আয়ন শনাক্তকরণ থেকে তুমি যেইখানেই পরীক্ষা দাও সেখান থেকে একটা কোশ্চেন মাস্ট তুমি পাবাই। তো আয়ন শনাক্তকরণটা একটু সবাই ভালো করে পড়বা। এবার আসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে কি পড়বা? যে অবস্থান্তর মৌল আছে না, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য পড়বা। তারপরে আমাদের গ্রুপ আছে, যে 1 নম্বর গ্রুপের মৌলকে ক্ষার ধাতু কেন বলা হয়, 2কে নিত ক্ষার ধাতু কেন বলা হয়, বা প্রত্যেকটা গ্রুপের একটা নির্দিষ্ট নাম আছে না, এগুলো কিসের জন্য বলা হয়, এগুলো একটু ভালো করে দেখবা, সাথে ওই বিক্রিয়াগুলো দেখবা। তারপরে কি করবা দেখবা তোমাদের বইয়ে দেওয়া আছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড, বোরন অক্সাইড, এগুলো উভধর্মী অক্সাইড কেন, এগুলোর যে বিক্রিয়া আছে প্রমাণ করো। অ্যালুমিনিয়াম অক্সাইড এবং বোরন অক্সাইড একটা উভধর্মী অক্সাইড, এই বিক্রিয়াগুলো একটু দেখবা।
তারপরে হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এই দুটার যে ব্যতিক্রম আছে, বেরিলিয়াম বোরন, নাইট্রোজেন অক্সিজেন, ফ্লোরিন ক্লোরিন, এইগুলো একটু ভালো করে দেখবা ব্যতিক্রমগুলা। তাছাড়া আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কে এটাও কিন্তু আমাদের বেশ ব্যতিক্রম। তো এইখান থেকে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্কের যে ব্যতিক্রম বিষয়গুলো আছে এগুলা ভালো করে দেখবা। এরপরে আসি শঙ্করায়ন। শঙ্করায়নটা তো অবশ্যই ভালো করে দেখবা। শঙ্করায়ন থেকে একটা এমসিকিউ মাস্ট পাবা এবং রিটেনেও কোশ্চেন আসতে পারে। তো শঙ্করায়নে তোমাদের অনেকেরই ঝামেলা আছে, অনেকেই বন্ধন কোণ আকৃতি মনে রাখতে পারো না, মুখস্থ করো। এই রিলেটেড আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিও, তাইলে আশা করি তোমাদের আর শঙ্করায়ন নিয়ে কোনো সমস্যা থাকবে না। মাত্র 10 মিনিটের একটা ভিডিও দেখে নিও। এরপরে আসি ফাদারের নীতি। এখান থেকেও সাধারণত এমসিকিউ এসে থাকে যে বলে কোনটার গলনাঙ্ক বেশি, কোনটার স্ফুটনাঙ্ক বেশি বা কোনটার গলনাঙ্ক কম। তো এই টপিকসটা একটু ভালো করে দেখো। এরপরে হাইড্রোজেন বন্ধন, অন্ত হাইড্রোজেন বন্ধন, আন্ত হাইড্রোজেন বন্ধন কার মধ্যে আছে, হাইড্রোজেন কার কার সঙ্গে বন্ধন গঠন করতে পারে বলতো? নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন, এদের সাথে কেবল হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। এই হাইড্রোজেন বন্ধনটা একটু ভালো করে দেখবা। তারপরে আসি আমরা পরের অধ্যায়ে, 4 নাম্বার অধ্যায়ে। 4 নাম্বার অধ্যায়ে প্রথমে দেখবা যে অ্যাটম ইকোনমি হিসেবে আমার একটা ম্যাথ আছে না, খুব ছোট্ট ম্যাথ। এই ম্যাথটা একটু দেখে নেবা বা এই সূত্র দেখে নেবা, তাহলে ম্যাথ পারবা। অ্যাটম ইকোনমি দেখবা, লোড কে ইকুয়াল টু লোড এ মাইনাস ই বাই আর টি, এই সমীকরণ রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো খুব ভালো করে দেখবা। তারপর এটার গ্রাফ একটু দেখবা, এটার গ্রাফ কেমন হয়। তারপরে দেখবা যে প্রভাবক, তোমাদের বই দেখবা যে বিভিন্ন ধরনের প্রভাবক আছে, ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, এগুলোর উদাহরণ দেখবা। এগুলো এমসিকিউতে এসে থাকে বরাবরই, আবার তোমার রিটেনেও আসতে পারে। এরপর লাশ হাতিলিয়ার নীতি, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়ার জন্য লাশ হাতিলিয়ার নীতি কি হয়, তোমরা ছোটবেলা থেকে এগুলো পড়ে আসছো, এগুলো একটু দেখবা। তারপরে দেখবা কেপিকেসি। কেপিকেসির ম্যাথ আমাদের লাগবে না, কিন্তু ইকুয়েশন লাগবে। মনে করো পিসিএল 5 দেওয়া আছে, এর কেপি এর ইকুয়েশন বের করতে বলতেছে, তো এই কেপিকেসির ইকুয়েশনটা একটু দেখবা। তারপরে দেখবা 4 নাম্বার অধ্যায়ে একটা প্রমাণ আছে তোমাদের, কে ইন্টু কেবি ইকুয়াল টু কে ডাব্লিউ, মানে এসিডের বিয়োজন ধ্রুবক এবং ক্ষারের বিয়োজন ধ্রুবকের গুণফল কত হয় আমাদের, কে ডাব্লিউ, এটা প্রমাণ করতে বলে। তো এই প্রমাণটা একটু দেখবা, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই প্রমাণটা একটু দেখবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রমাণ 2-1টা দিয়ে থাকে, কেমিস্ট্রিতেও প্রমাণ দেয়, তোমার ফিজিক্সেও কিন্তু একটা প্রমাণ তোমাদের দিবে। তো ফিজিক্সে যেই সূত্রের ছোট ছোট দিয়ে একটা প্রমাণ আছে না, এগুলো একটু ভালো করে দেখবা। কেমন? বাফার দ্রবণটা একটু ভালো করে দেখবা, যে ক্ষারীয় বাফার দ্রবণ কিভাবে কাজ করে, অম্লীয় বাফার দ্রবণ কিভাবে কাজ করে, এই দুটো তো দেখবাই। সাথে আমাদের রক্ত আমাদের দেহে কিভাবে কাজ করে বাফার দ্রবণ হিসেবে, এই 3টা বিষয় বাফার দ্রবণ থেকে দেখবা। মোটামুটি ফার্স্ট পেপার থেকে এই যে টপিকসগুলো বললাম, এগুলাই শেষ মুহূর্তে এই টপিকসগুলাই ভালো করে পড়ো। তুমি লাস্ট মুহূর্তে এসে যদি পুরা বই একদম পড়তে চাও, তাহলে দেখবা একটা হজবরল অবস্থা তৈরি হবে। তাই শেষ মুহূর্তে এই যে টপিকসগুলো বললাম, এই টপিকসগুলো খুব ভালো করে পড়ো, এগুলো থেকে ইনশাল্লাহ আসবে। এবার সেকেন্ড পার্ট দেখো। সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। চাপের প্রথমে অনেক একক আছে না, দেখবা এটিএম থেকে নিউটন মিটার স্কয়ার, প্যাসকেল বা এইচজি মিটার, এইগুলো একটু খুব ভালো করে পড়বা। চাপের বিভিন্ন এককের এক জায়গা থেকে আরেক জায়গার রূপান্তর, সরাসরি এমসিকিউতে এটা আসে। এরপরে গ্যাস ধ্রুবক, আর এর 4টা এককে মান আছে। তো এই 4টা এককে মান খুব সুন্দর করে মুখস্থ করবা, খুব সুন্দর করে 4টা এককে মান মুখস্থ করবা। এরপরে বয়েল এবং চার্লসের সূত্র রিলেটেড যে ম্যাথগুলো আছে, এগুলো একটু দেখবা, এগুলো ইজি তোমরা পারো। বয়েল এবং চার্লসের সূত্র রিলেটেড দেখবা পরিবেশ রসায়নে 2টা ট্রিকি ম্যাথ আছে। একটাতে কি বলে যে বেলুনের মধ্যে যদি আমরা মার্বেল ঢুকাই দিই, তাহলে এদের আয়তন কতটুকু পরিবর্তন হবে, এই রিলেটেড একটা ম্যাথ আছে। আরেকটা ম্যাথ আছে দেখবা এরকম, যে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 5/7 অংশ। তো এই 2টা যে ম্যাথ আছে না, এই 2টা ম্যাথ একটু খুব ভালো করে দেখবা। কেমন? n = w/m, n = n/na, n = v/22.4, n = sv, n = pv/rt, যে এই যে কয়টা সূত্র লিখে দিছি না, এই সূত্র থেকে একটা এমসিকিউ অবশ্যই পাবা। তার পরীক্ষায় যদি না পাও, তারপরে এসে আমাকে ধৈর্য তুমি। তো এই মোল সংখ্যা রিলেটেড যে সূত্রগুলো আছে, এগুলো খুব ভালো করে তোমার মুখস্থ করতে হবে এবং এই সূত্রের প্রয়োগ একটু ভালো করে জানতে হবে। এই জায়গা থেকে এমসিকিউ আসবেই। এবার আসো যে আংশিক চাপ এবং মোল ভগ্নাংশ। আংশিক চাপ এবং মোল ভগ্নাংশ কিভাবে বের করতে হয় দেখবা। এটা তোমাদের রিটেনেও দিতে পারে এবং তোমাদের এমসিকিউতেও দেয়, যে 2-3টা মৌল দেয়, দিয়ে বলে এর মোল ভগ্নাংশ কত বের করো। খুবই সহজ, এগুলো একটু দেখবা। তারপরে কি করবা, প্রথম অধ্যায় থেকে দেখবা ব্যাপনের সূত্র আছে না, গ্রাহামের ব্যাপন সূত্র, এটা থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার প্রশ্ন করে, এটা দেখতে পারো। এরপর অ্যামাগা বক্ররেখা আছে, এরপরে যে অ্যামাগা বক্ররেখা আছে, এটা ভালো করে দেখবা। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের চেয়ে এরকম সংকুচিত হয় কিসের জন্য, এটা একটু দেখবা। এরপরে আসবা যে এসিড বৃষ্টি। এসিড বৃষ্টি কিসের জন্য হয়, এসিড বৃষ্টির সময় কোন বিক্রিয়াটা সংঘটিত হয়, এটা একটু দেখবা, যে এসিড বৃষ্টির সময় কোন বিক্রিয়া সংঘটিত হয়। তারপরে কি করবা, এসিড ক্ষারে আমাদের যে মতবাদগুলো আছে না, এসিড ক্ষারে 3টা মতবাদ, এই 3টা মতবাদটা একটু ভালো করে দেখবা, যে কোন মতবাদ অনুসারে কোনটা এসিড হচ্ছে, আবার কোন মতবাদ অনুসারে কোনটা ক্ষার হচ্ছে, এটা একটু দেখবা।
তারপরে এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ WHO কর্তৃক অনুমোদিত মাত্রা, আমাদের বইয়ে WHO কর্তৃক অনুমোদিত বেশ কিছু মাত্রা দেওয়া আছে যে সর্বোচ্চ কত পরিমাণে আমরা কোনটা ইউজ করতে পারি, কোনটার বিওডি কত হবে, সিওডি কত হবে, ডিও কত হবে। এইটা অবশ্যই মুখস্থ করবা করবা করবা, এটা তোমাদের জন্য ফরজে আইন, এটা কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই পাবা। এটা WHO কর্তৃক অনুমোদিত মাত্রা। এবার আসো যে এবার দেখি আমরা জৈব যৌগ, জৈব যৌগ থেকে কি পড়বা? ভাইয়া জৈব যৌগ তো অনেক বড়, জৈব যৌগ পারি না কিছু। তুমি জৈব যৌগ যদি এতদিন না পড়ে থাকো তাহলে শেষ মুহূর্তে জৈব যৌগের আর হাত দেওয়ার প্রয়োজন নেই। আর যারা জৈব যৌগ পড়ছো তারা শেষ মুহূর্তে কি করবা, যে নামধারী বিক্রিয়াগুলো আছে না, এই নামধারী বিক্রিয়াগুলো খুব ভালো করে দেখবা এবং অ্যারোমেটিক যৌগের যে বিক্রিয়াগুলো আছে এগুলো দেখবা। এগুলোর বিক্রিয়া থেকে কিন্তু একটা কোশ্চেন দিবেই ঢাকা বিশ্ববিদ্যালয়, কেমন? তো জৈব যৌগের নামধারী বিক্রিয়া এবং এই অ্যারোমেটিক যৌগের যে বিক্রিয়াগুলো এগুলো একটু দেখবা। এরপর আসি, চলো আমরা দেখি থার্ড চ্যাপ্টার থেকে কি কি পড়বা। থার্ড চ্যাপ্টার থেকে ঘনমাত্রা রিলেটেড যত ম্যাথ আছে, ঘনমাত্রা রিলেটেড যত ম্যাথ আছে সব টাইপের ম্যাথ করবা। পিপিএম একক কিভাবে বের করতে হয়, শতকরা একক কিভাবে বের করতে হয়, সবগুলা খুব ভালো করে দেখবা। ঘনমাত্রা থেকে একটা প্রশ্ন এমসিকিউ অবশ্যই অবশ্যই আসবে। এবার দেখবা যে প্রশমন বিন্দু, এসিড ক্ষারের প্রশমন বিন্দু নির্ণয়, যে সবল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ায় প্রশমন বিন্দু কি হবে বা এখানে আমরা কোন ধরনের নির্দেশক ইউজ করব, এই বিষয়গুলো ভালো করে দেখবা। এই প্রশমন বিন্দু নির্ণয় এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলোর পিএইচ কত এবং এখানে আমরা কোন ধরনের নির্দেশক ইউজ করি সেটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখবা যে তোমাদের জারণ বিজারণ আছে, জারণ বিজারণের এইটা ভালো করে পড়বা, সাথে জারণ বিজারণ রিলেটেড কিছু 2-3টা ম্যাথ আছে, এই ম্যাথগুলো চাইলে দেখতে পারো। এরপর যে তোমাদের আয়োডোমিতি এবং আয়োডোমিতি আছে, তো আয়োডোমিতি কি, আয়োডোমিতি কি, এটা একটু দেখে রাখবা। থার্ড চ্যাপ্টার থেকে মোটামুটি এই কয়েকটা বিষয় পড়লে হবে। এর পরের অধ্যায়ে আসি যে তড়িৎ রসায়ন। এইখান থেকে কি কি পড়বা? তড়িৎ রসায়নের প্রথমেই যেটা পড়বা সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ আছে না, ধাতুর সক্রিয়তা সিরিজটা খুব ভালো করে পড়ে নিবা, কেমন? এবং তোমাদের এইখান থেকে কোশ্চেন আসে যে তোমার জিঙ্কের পাত্রে কপারকে রাখতে পারবা কিনা, তো কোনটার পাত্রে কোনটাকে রাখতে পারবা, এই বিষয়গুলো একটু ভালো করে দেখে নিবা, কেমন? তারপরে হচ্ছে যে লবণ সেতু, লবণ সেতুর কাজ কি, লবণ সেতুর মধ্যে কি থাকে, তারপরে ইসেল, ইসেল নির্ণয়ের সূত্র, ইনুট সেল কিভাবে নির্ণয় করবা, ইনুট সেল পজিটিভ হলে কি হয়, সেল নির্ণয়ের প্রবলেমগুলো একটু ভালো করে দেখবা। ওকে, তোমাদের বই ডাইসেল আছে না, ডাইসেলের চিত্রটাও দেখবা এবং ডাইসেলের গঠন এবং ডাইসেলের অ্যানোডে এবং ক্যাথোডে কি বিক্রিয়াটা হয় এইটা দেখবা। একই সাথে তোমাদের বই দেখবা যে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ব্যাটারি চার্জিং এবং ডিসচার্জিং এর সময় এই বিক্রিয়াগুলো একটু দেখে রাখার চেষ্টা করবা। যারা আগে থেকে পড়ছো তারা এই বিক্রিয়াগুলো দেখবা, আর যারা পড়ো নাই তাদের জন্য এটা প্রয়োজন নেই, কারণ এটা তুমি যদি আগে না পড়ে থাকো এখন এই বিষয়গুলো পড়লে তুমি পারবা না। এদের হচ্ছে বৃহৎ পার্থক্য কত, এই বিষয়গুলো একটু মনে রাখবে, এগুলো আমাদের পরীক্ষায় আসে। শেষ মুহূর্তে এসে তোমাকে যা বললাম এই টপিকসগুলো যদি কভার করতে পারো তাহলে মোটামুটি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি কোশ্চিন মোটামুটি কিন্তু ইজি হয়, কেমিস্ট্রিতে কম সময়ে বেশি মার্ক উঠে আনা যায়। কিন্তু তুমি যদি ফিজিক্সের দিকে দেখো, ফিজিক্সে একটু কিন্তু কেমিস্ট্রির চেয়ে একটু কঠিন হয়। সবচেয়ে সহজ হয় কেমিস্ট্রি এবং যারা বায়োলজি দাগায়, কেমিস্ট্রি বায়োলজি এই দুইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ইজি হয়। তো তোমার কেমিস্ট্রি এবং বায়োলজি তোমার চেষ্টা করতে হবে এই দুটো বিষয়ে মার্ক বেশি উঠানোর জন্য। তারপরে ফিজিক্স বা ম্যাথ। ফিজিক্স বিগত কয়েক বছর ধরে দেখবা যে কোশ্চেন একটু ঘোরায় পেঁচাই করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সে আমাদের 10 থেকে 12 এর উপর বেশি মার্ক ফিজিক্সের এমসিকিউতে ওঠানো টাফ হয়ে যায়। এই জন্য চেষ্টা করতে হবে কেমিস্ট্রি এবং বায়োলজি এই দুটাতে ভালো মার্ক উঠাইতে, তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ। লাস্ট মুহূর্তে একটা সেকেন্ডও টাইম ওয়েস্ট করো না, ফেসবুকিং বা ইউটিউবিং করা একদম বাদ দাও। তো এই যে লাস্ট 2 দিন সময় আছে, এই 2 দিন কি করবা, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত তুমি বাসায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই করে নিজে বাসায় বসে পরীক্ষা দিবা। তাহলে কি হবে, তুমি পরীক্ষাতে গিয়ে নার্ভাস হবা না, নিজের নার্ভকে কন্ট্রোল করতে পারবা, তোমার টাইম সম্পর্কে একটা ভালো আইডিয়া তৈরি হবে। তো এইটা সবাই একটু কইরো, কেমন? আর যে 2 দিন আছে এই 2 দিন নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে। সালামু আলাইকুম।